দেখবেন চ্যানেল আই সংবাদ। চ্যানেল আই সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফেজানা করি। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি টেলিটক সংবাদ শিরোনামগুলো। বঙ্গবন্ধু খুনিদের ফেরত পাঠানোর বিষয়ে জন কেরির ইতিবাচক মনোভাব, ছুটিকা সফরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক। বাংলাদেশের জঙ্গি হামলায় আইএস সংযোগের কথা জানালেন জন কেরি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার অঙ্গীকার। জাতির জনকের প্রতিকৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর গভীর শ্রদ্ধা, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা। জগন্নাথের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আবারও ছাত্রলীগের হামলা, হল নির্মাণে সরকারি আশ্বাসের কথা জানিয়েছে প্রশাসন। এবং ডিসেম্বরের মধ্যে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন, 2 দিনের মধ্যে অধ্যাদেশ জারি। এছাড়াও নিউট্রাল টাটা বিশেষ সংবাদে যা থাকছে: ভারতের পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের খবর, 100 বছর কিচ্ছু হবে না, যাবে না। বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের মধ্যে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়ে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সফর শুরু করেন তিনি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের জনকের আদর্শ বাস্তবায়নে এগিয়ে চলেছে বাংলাদেশ, যার গর্বিত অংশীদার যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী সহ অন্য মন্ত্রীদের সঙ্গে বৈঠকের এজেন্ডাও ছিল বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে তাদের প্রত্যর্পণের বিষয়। সেই সময় বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে তার সদিচ্ছার কথা জানিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ সন্ত্রাসীর বিরুদ্ধে একযোগে কাজ করার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। নীলাদ্রি শেখরের রিপোর্ট। মাত্র 8 ঘন্টা সফরে বাংলাদেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সকালেই ঢাকা পৌঁছান। 12টার কিছু পর জন কেরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 1 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। সন্ত্রাস বিষয়ে তথ্য আদান প্রদান এবং বাংলাদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার কথা বলেন কেরি। সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস বৈশ্বিক সমস্যা, সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জনমত সৃষ্টিতে কাজ করছে, জনগণও সহযোগিতা করছে। এর আগে সকাল 10:10 মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা থেকে আসা মার্কিন বিশেষ বিমান ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বর্তমান সরকারের সময় এটি মার্কিন কোন পররাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় এবং জন কেরির প্রথম বাংলাদেশ সফর। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
পরে মন্ত্রী পর্যায়ের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক আহ্বান জানায় বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর দাবির জবাবে জন কেরি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। কেরি বলেছেন, দেশে গিয়ে এ ব্যাপারে তার ব্যবস্থা নেওয়ার আশা আছে। বাণিজ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে ডিউটি ফ্রি এবং কোটা ফ্রি পণ্য রপ্তানি বিষয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। রিপোর্ট করেছেন তারিকুল ইসলাম মাসুম। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক। ওই বৈঠকে আরও যোগদান আইনমন্ত্রী আনিসুল হক এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মধ্যাহ্নে ভোজসহ ওই বৈঠকে আলোচনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলাদেশের বিপক্ষে থাকলেও এখনকার সরকার জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশের সঙ্গে আছে। যদিও 1971 সালে যে তখন যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল যুক্তরাষ্ট্রে, যারা ক্ষমতায় ছিলেন সরকারের, তারা বাংলাদেশের বিরোধিতা করেছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ বাংলাদেশের পক্ষে ছিলেন এবং অনেক সিনেটের অনেক সদস্য, প্রেসিডেন্টের দলের যারা সদস্য ছিলেন, তারাও বাংলাদেশকে সমর্থন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে সাহায্য করার জন্য তাদেরকে মুক্তিযুদ্ধের সম্মাননায় ভূষিত করেছেন, সে কথাও তাকে বলেছি। সন্ত্রাসবাদ মোকাবেলায় বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেন জন কেরি। বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারেও কথা বলেন তারা। নিরাপত্তা বিষয়ক যে সহযোগিতা, সেটাও উঠে এসেছে আলোচনায়। তো সব মিলিয়ে আমি বলবো, এবং আরেকটা হলো সর্বোপরি যে বঙ্গবন্ধুর যে খুনি, যারা ইতিমধ্যে দণ্ডিত, যারা অপরাধী, তাদের একজন আছেন ওখানে, তো তার প্রত্যর্পণের বিষয়ে খুবই খোলামেলা আলোচনা হয়েছে, আন্তরিক আলোচনা হয়েছে, এবং তিনি বলেছেন যে তিনি ফিরে গিয়ে তিনি দেখবেন এবং আমাদেরকে জানাবেন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন ছিল বাণিজ্যমন্ত্রীর কাছে। আমাদের জিজ্ঞেস করেছিল আমাদের টপ মোস্ট প্রায়োরিটি কি। আমরা ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস আমরা চেয়েছি, আর আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছে এরপর আমার একটা কথা বলি, অত্যন্ত ভালো আলোচনা হয়েছে, সফল আলোচনা হয়েছে, এবং বাংলাদেশের অগ্রগতিতে তারা খুব। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নানা ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে বলে আলোচনা হয় বৈঠকে। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশি জঙ্গি হামলা স্থানীয়রা ঘটালেও তাদের সঙ্গে আইএসের যোগাযোগের প্রমাণ আছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সংক্ষিপ্ত ঢাকার সফরে বক্তৃতায় তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ এখন গোটা দুনিয়ার সমস্যা, আর তার সমাধানে বাংলাদেশের পাশেই থাকবে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদ মোকাবিলায় গণতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মনে করেন তিনি। পান্থ রহমানের রিপোর্ট। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর একদিনের সফরসূচির গুরুত্বপূর্ণ অংশ ছিল সর্বস্তরের মানুষের উপস্থিতিতে দেয়া বক্তৃতা। বক্তৃতায় ঢাকা ওয়াশিংটন সম্পর্কের অতীত বর্তমান নিয়ে কথা বলার পাশাপাশি ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও ইতিবাচক আশার কথা বলেন। is really one of the world's most rich and diverse and beautiful. It is truly Shona Bangla, a golden Bangla. ৭১-এ বাংলাদেশ হত্যাকারীদের আক্রমণের শিকার হয়েছিল উল্লেখ করে নিজের পাশে থাকার কথাও বলেন জন কেরি। Growth is much harder to achieve and to sustain in the face of violence. Money wants security. If you want to have foreign investors come and invest, you need security, but security also has to be built on the strength of your civil society and the strength of your people's ability to be able to express their views and not feel as if the only place they can turn is to extremism in order to make a point. Now, for each of these reasons, the United States will continue to work very closely with Bangladesh. সন্ত্রাস কিংবা জঙ্গিবাদের কারণে উন্নয়ন অব্যাহত রাখা দুরূহ উল্লেখ করে তিনি বলেন, অর্থ নিরাপত্তা চায়। Here in Dhaka, the July 1st attack
at the Holy Artisan Bakery was an outrage, clearly designed to divide Bangladesh, designed to try to cut off this welcoming society from the outside world. Dozens of smaller scale attacks have been carried out during the past several years, often directed at members of religious minorities, foreigners, bloggers, and security officials. And the reason for this is obviously they want to divide you. They want to push people apart. They want to create internal strife. These heinous acts of violence, the fact is we have to stand together. And the United States is standing with Bangladesh in this fight. They attack culture. They attack history. রানা প্লাজা এবং তাজরিন গার্মেন্টসের উদাহরণ দিয়ে কেরি বাংলাদেশে শ্রমিকদের অধিকারের বিষয়েও কথা বলেন গণতন্ত্রের বিষয়ে। It's more difficult to live up to the core values of democracy when countries face a genuine threat. And I understand that. But guess what? You can go in two directions. I believe that when a country faces those kinds of threats, it's even more important to uphold the values of democracy. Because if you don't, you will more quickly feed the frenzy that can come with opposition and panic and hysteria. বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, আমরা শুধু উন্নয়ন অংশীদার নই, বরং বন্ধু। তার সফর সফল বলেও মন্তব্য করেন তিনি। চ্যানেল আই, ঢাকা। ঢাকা সফরে এসে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পরিদর্শন বইয়ে তিনি লিখেছেন, বাংলাদেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের দৃঢ় সমর্থক হিসেবে গর্বিত। ওবায়দুল রশিদের রিপোর্ট। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকায় প্রথম সফরে এসে শুরুতেই বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরের উদ্দেশ্যে রওনা হন। জাতির জনকের স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন কেরি পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বঙ্গবন্ধুর দৌহিত্র রেদওয়ান মুজিব সিদ্দিক। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু ভবনের ভেতরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন জন কেরি। ৭১-এ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল যুক্তরাষ্ট্র। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু জাদুঘরের পরিদর্শন বইয়ে লেখেন, একটি সহিংস ও কাপুরুষোচিত ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে তাদের সাহসী এবং উজ্জ্বলতম নেতৃত্বকে কেড়ে নেওয়া হয়। কিন্তু এখন বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের পথে তারই কন্যার দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু হতে পেরে গর্বিত এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের দৃঢ় সমর্থক। জন কেরি লিখেন, যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে একসঙ্গে কাজ করতে চায়। প্রায় ৪০ মিনিট বঙ্গবন্ধু ভবনে অবস্থান করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে মার্কিন দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান সাবউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল জানান, গণতন্ত্র, মানবাধিকার, জঙ্গিবাদ সহ বিভিন্ন ইস্যুতে জন কেরির সঙ্গে বেগম জিয়ার কথা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার, এই বিষয়গুলো আলোচিত হয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাস এর সম্পর্কে বিশদ আলোচনা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্যে, মানবের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্যে, আইনের শাসনকে প্রতিষ্ঠা করবার জন্যই তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব সহকারে কাজ করতে চান, আগ্রহী।
আবাসিক হল নির্মাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আবারও ছাত্রলীগ কর্মীরা হামলা করেছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তবে তা অস্বীকার করেছে ছাত্রলীগ। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সঙ্গে প্রক্টর জানিয়েছেন হল নির্মাণে সরকার আশ্বাস দিয়েছে। শাকির আদনানের রিপোর্ট। পুরনো ঢাকায় কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় আবাসিক হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তাঁতিবাজারে যাওয়ার প্রস্তুতির সময় ছাত্রলীগ কর্মীরা তাদের মাইক কেড়ে নেয়। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ কর্মীরা হামলাও করে, এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। আমাদের মাইক কেড়ে নিচ্ছে, আমাদের এসে যেমন খুশি তেমন করে মারতেছে। এই শরীফ ভাই আমাকে বলছে আসার মারবে। হ্যাঁ, এটা তারাই নিয়ন্ত্রণ, কারণ তারা মারধর করতেছে। আপনি দেখছেন কত জনকে মারছে। আমাদের ডিপার্টমেন্টের একটা ভাই ওনার মেয়েরা এখানে হাসপাতালে ভর্তি করাইছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধেও হামলার অভিযোগ উঠেছে, তবে অস্বীকার করেছে সভাপতি। এরকম কোনো ঘটনা ঘটেনি সাধারণ শিক্ষার্থীদের উপর। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওরা যদি নিজেরা নিজেরা মারামারি করে, সেই মারামারি আমাদেরকে অভিযোগ দিলে আমরা সেটা বসে প্রক্টরিয়াল বডি প্লাস শৃঙ্খলা কমিটি যারা আছে আমরা একত্রে ওটা সিদ্ধান্ত গ্রহণ করব। শিক্ষার্থীদের আন্দোলনের বিপরীতে পুরনো ঢাকার কয়েকটি সংগঠন কারাগারের পরিত্যক্ত জায়গায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা নামে জাদুঘর নির্মাণের দাবিতে দ্বিতীয় দিনের মতো গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে। আমরা সকলে একমত যে এখানে হলটা যাতে না হয়। প্রত্যেকটা স্কুল কলেজ স্বতঃস্ফূর্তভাবে এই গণস্বাক্ষরে অংশগ্রহণ করছে। তবে শিক্ষার্থীরা বলছে সেখানে আবাসিক হল হলেই বরং জাতির জনক ও জাতীয় চার নেতার স্মৃতি সংরক্ষণ করা সম্ভব। নতুন হল নির্মাণ ও দখল হওয়া হল উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এখনো গ্রেফতার হয়নি ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী রিশার খুনি ওবায়দুল খান। অথচ এই হত্যাকাণ্ডের বিচারের দাবির সঙ্গে প্রতিষ্ঠানটির অন্যান্য দাবি জুড়ে দিয়ে পুরো আন্দোলনটিকে প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছেন অভিভাবকদের একাংশ। দুপুরে এমনকি শিক্ষামন্ত্রীর সামনেও তাদের এই ভূমিকা বিভ্রান্তিতে ফেলে দিয়েছে শোকাহত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। বিস্মিত হয়েছেন শিক্ষামন্ত্রী নিজেও। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। গত বুধবার স্কুল ছুটি শেষে বাসায় ফেরার পথে ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুট ওভার ব্রিজের উপরে বখাটে যুবক ওবায়দুলের ছুরিকাঘাতের শিকার হয় রিশা। গত কয়েক মাস ধরে রিশাকে উত্ত্যক্ত করে আসছিল ওই যুবক। গত 28 আগস্ট মৃত্যু হয় এই শিক্ষার্থীর। বিচারের দাবিতে রোববার থেকে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা যখন ব্যস্ত রিশা হত্যার বিচারের দাবিতে, ঠিক তখনই অভিভাবকদের একটি অংশ প্রতিষ্ঠানের নানা সমস্যার সামনে তুলে এনেছেন। সকাল 11টার দিকে রিশার মা যখন স্কুলে আসছিলেন তখনই তাকে আটকে দেয় অভিভাবকদের একটি অংশ। কোনো রুমে না বসিয়ে, সান্ত্বনা না দিয়ে খোলা মাঠের মধ্যেই ঘিরে ধরেন তাকে। আর প্রায় শতাধিক গণমাধ্যম কর্মী হামলে পড়েন মেয়ে হারানোর শোকে স্তব্ধ হয়ে যাওয়া মায়ের উপর। শিক্ষার্থীরা বলছে বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকবে তারা। সে পলাতক, তাকে এখন পর্যন্ত পুলিশে ধরতে পারছে না। আমাদের দাবি একটাই যে সুষ্ঠু বিচার হবে আর হত্যাকারী ধরা পড়বে। যে ঘাতক এই কাজটা করেছে সে কোনো প্রভাবশালী কিছু এমন কোনো প্রভাবশালী না, তো তাকে কেন এতদিনে ধরা হলো না? এই ঘটনাগুলো ঘটার সাথে সাথে দুষ্কৃতকারীদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে আমি ছেলেটার ফাঁসি দাবি জানাচ্ছি। নিহত রিশার বাবাও বলেছেন এই কষ্ট সহ্য করতে পারছেন না তারা। পারতেছে না, ফেসবুকে থেকে ছবি বের করে দেওয়া হয়েছে, তারপরে এখন কোনো পুলিশ কিছু করতে পারতেছে না। রিশার বাবা মাকে সরিয়ে রাখার কারণে শিক্ষামন্ত্রীর কাছেও শুরুতে ঘেঁষতে পারেননি তারা। মন্ত্রী যখন হত্যাকারীর ফাঁসির দাবি করছিলেন তখন শিক্ষার্থীরা তার বক্তব্যের বিরোধিতা করে স্লোগান দিচ্ছিল। আমরা এটা মেনে নিতে পারি না। আমি প্রথমেই আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা চাই অবিলম্বে তাকে গ্রেফতার করে নিয়ে এসে কাঠগড়ায় দাঁড় করানো হোক।
মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জেলা পরিষদের নির্বাচন করতে চায় সরকার। এ লক্ষ্যে জেলা পরিষদ সংশোধন আইন 2016 খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, সংসদ অধিবেশন না চলায় 2-1 দিনের মধ্যে আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। রিপোর্ট করেছেন মুরসালিন বাবলা। মন্ত্রিসভার 120তম বৈঠকটি হয় প্রধানমন্ত্রী কার্যালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কয়েকটি বিষয় ছাড়াও কৌশলগত পরিবহন পরিকল্পনা 2015-2035 খসড়ায় অনুমোদন দেওয়া হয়। চূড়ান্ত অনুমোদন পায় জেলা পরিষদ সংশোধন আইন 2016। পরে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সংশোধিত আইনে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে 6 মাসের কারাদণ্ড ও 50,000 টাকা অর্থদণ্ডের বিধান আছে আইনে। প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশন যদি থাকে, এর মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ, পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ ও সংরক্ষিত আসন সদস্যগণ সমন্বয়ে উক্ত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী গঠিত হইবে। স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, প্রত্যেক জেলাকে 15টি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চল থেকে একজন করে সদস্য এবং 3টি এলাকা মিলে সংরক্ষিত কোঠায় মহিলা সদস্য নির্বাচন করা হবে। ইকুইটেবল ভাবে ডিসিশন নির্দেশনা দিয়ে 15টা ওয়ার্ড আগে নির্ধারণ করো। শুনানির পর্যায়ে আছে। আমার মনে হয় আগামী 10-12 দিনের মধ্যেই আমরা ডিলিমিটেশন প্রসেসটা শেষ করতে পারব। তারপরে আমরা নির্বাচনের কথা চিন্তা ভাবনা করতে পারবো। আমরা আশা করছি এই বছর শেষ হওয়ার আগে আমরা নির্বাচন সম্পন্ন করে ফেলতে। তবে জেলা পরিষদ নির্বাচন কোন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। মুরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। সংবাদের সময় হয়ে গেছে। ইস্টার্ন ব্যাংক বিরতি নেবার। দর্শক, বিরতির পরে যা থাকছে: বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন সম্ভাবনার কথা নাকচ করেছে জাতীয় কমিটি। ভুল তথ্যে প্রকল্প চালিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে আন্দোলন থেকে সরে আসবে না তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনও করবে না তারা। কমিটির নেতারা দাবি করেছেন, কিছু ভুল তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী ওই প্রকল্প চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যা সুন্দরবনের জন্য মঙ্গলজনক হবে না। রিপোর্টে জানাচ্ছেন সঞ্জয় জাকি। সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কয়েক বছরের আন্দোলনের পর গত সপ্তাহে তাতে সমর্থন দিয়ে ওই প্রকল্প বাতিলের দাবি জানায় বিএনপি। আর এর দুদিন পর তথ্যপত্র উপস্থাপন করে প্রকল্প অব্যাহত রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। জাতীয় কমিটি বলছে, ভুল তথ্যে যুক্তি দেখাচ্ছে সরকার। কেউ কেউ আশা করেছিলেন যে হয়তো প্রধানমন্ত্রী স্বাধীন বিশেষজ্ঞদের বক্তব্য এবং দেশজোড়া যে জনমত তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল করে সুন্দরবনকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষার পথ গ্রহণ করবেন। কিন্তু উল্টো আমরা দেখলাম, এতদিন ধরে কোম্পানি, তাদের কনসালটেন্ট, স্থাবক বৃন্দ যেসব ভুল অতিরঞ্জিত তথ্য প্রচার করছে, প্রধানমন্ত্রী সেগুলোই পুনর্ব্যক্ত করেছে। 96 সালে ফুলবাড়ি আন্দোলনে সমর্থন দিয়েছিল আওয়ামী লীগ, আর বর্তমানে সুন্দরবন ইস্যুতে সমর্থন দিচ্ছে বিএনপি। দুই দলের এরকম অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কমিটির নেতারা। শুধু বিএনপি নয়, গত 10 বছরে দেশের দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি উভয়েরই সমর্থন পাওয়ার অভিজ্ঞতা আমাদের হয়েছে। তবে এই ঘটনা ঘটেছে তখনই যখন দল সরকারের বাইরে থাকে এবং যখন আমাদের আন্দোলনে ব্যাপক জাগরণ তৈরি হয়। কাজে এখনকার যে বিএনপি, এই বিএনপির সাথে তো আমাদের কোনো ঐক্যের কোনো প্রশ্নই নেই। আমরা আমাদের আন্দোলন করবো এবং সারা দেশের মানুষের সাথে আমরা যেভাবে আন্দোলন বিকশিত করছি, যেভাবে কাজ করছি, যেভাবে সম্পর্ক বিস্তার করেছি, সেভাবে আমাদের আন্দোলন হবে। নভেম্বরের শেষ দিকে ঢাকায় মহাসমাবেশ সহ 3 মাসব্যাপী কর্মসূচি সফল করার আহ্বানও জানিয়েছে জাতীয় কমিটি। এক মাথা থেকে আরেক মাথা যাচ্ছে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। প্যাসিফিক বাংলাদেশ টেলিকম সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা 477 কোটি 51 লাখ টাকা 2 মাসে 2 কিস্তিতে পরিশোধ করতে বলেছেন আপিল বিভাগ। প্রথম 1 মাসের মধ্যে 2/3 এবং পরবর্তী 1 মাসের মধ্যে বাকি 1/3 টাকা পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে 17 সেপ্টেম্বর থেকে প্রতিদিনের 18 লাখ টাকা দিতে বলেছেন আদালত। অর্থ পরিশোধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে বিটিআরসি। মাঝারুল হক মান্নার রিপোর্ট।
16 সেপ্টেম্বর পর্যন্ত সিটি সেলের কার্যক্রম পরিচালনায় বাধা না দিতে 22 আগস্ট আদেশ দেন হাইকোর্ট। এই আদেশ স্থগিত চেয়ে 24 আগস্ট বিটিআরসি আবেদন করলে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি। আবেদনটি নিষ্পত্তি করে অর্থ পরিশোধের বিষয়ে সিটি সেলের প্রতি নির্দেশনা দেন আপিল বিভাগ। উইদিন এ মান্থ বিটিআরসি যে পাওনা তার 2/3 সিটি সেলকে দিতে হবে, আর 1/3 বাকি 1/3 2 মান্থসের মধ্যে দিতে হবে। এভরিডে 18 লক্ষ টাকা করে তাদেরই হচ্ছে, তো এভরিডে তাদেরকে টাকাগুলো দিয়ে দিতে হবে। সিটি সেল অর্থ পরিশোধ না করলে কি হবে তাও আদেশে বলে দিয়েছেন আদালত। এভরিডে যে ডিউগুলো হবে যদি বিটিআরসি কে তারা না দিতে পারে সময় মতো, তখন বিটিআরসি হ্যাজ দ্য রাইট টু টেক এনি লিগ্যাল অ্যাকশনস। সিটি সেলের আইনজীবী জানিয়েছেন লিখিত আদেশ পাওয়ার পর তারা এ বিষয়ে জানাতে পারবেন। মাছরক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের সেনা প্রশিক্ষণ ক্যাম্পে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে 45 জন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী এডেনের একটি প্রশিক্ষণ ক্যাম্পে এক হামলাকারী গাড়ি নিয়ে প্রবেশ করে। এরপর প্রশিক্ষণরত সেনা সদস্যদের লক্ষ্য করে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এবারে নিটল টাটা বিশেষ সংবাদে যাচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা রাখা হয়েছে। রাজ্যের বিধানসভায় এই বিষয়ে প্রস্তাব পাশ হয়েছে। নাম পরিবর্তনের পক্ষে 189 ভোট এবং বিপক্ষে 31টি ভোট পড়ে। পশ্চিমবঙ্গের নতুন নাম বাংলাকে হিন্দিতে বাঙ্গালা এবং ইংরেজিতে বেঙ্গল বলা হবে। এই প্রস্তাবে পাশ হয়েছে বিধানসভায়। এর আগে বিধানসভায় প্রস্তাবটি পেশ করা হলে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলোচনা শুরু করলে হট্টগোল শুরু হয়। পরে ভোটাভুটিতে প্রস্তাব পাশ হয়। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। সরকারি ব্যাংক মানে চুরি, লুটপাট আর অনিয়ম, এই কলঙ্ক থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংককে মুক্ত করার লক্ষ্য ঘোষণা দিয়েছেন নতুন এবং 3 ব্যবস্থাপনা পরিচালক। সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের দায়িত্ব পেয়ে তারা বলেছেন ব্যাংকের যেসব সূচক দুর্বল সেগুলো নিয়ে কাজ শুরু করেছেন প্রথম দিন থেকে। আগামী 3 বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনতে চান তারা। রিজভী নেওয়াজের রিপোর্টে বিস্তারিত থাকছে। ব্যাংকিং খাতে এই সরকারের 2 মেয়াদে অসংখ্য সফল উদ্যোগ রয়েছে। আবার ক্ষমতাবানদের নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করার বেশ কয়েকটি বড় নজিরও রয়েছে ব্যাংকিং খাতে। হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের জালিয়াতি, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হক বাচ্চুর স্বেচ্ছাচারিতা ম্লান করেছে সরকারের অনেক সাফল্য। সোনালী, রূপালী এবং অগ্রণী ব্যাংকের 3 ব্যবস্থাপনা পরিচালকই সতর্ক অতীতের কেলেঙ্কারির বিষয়ে। আমার প্রথম কাজই হবে এই সোনালী ব্যাংকের এখন কি আছে এই জিনিসটা আগে দেখা, আর দ্বিতীয় হচ্ছে আমি কোথায় যেতে চাই। আমি খুবই আশাবাদী লোক। আপনারা সবাই জানেন সোনালী ব্যাংকে 2-3টা দুর্ঘটনা হয়েছে। আমি আশাবাদী এই সেন্সে, দেখেন ব্যাংকটা কিন্তু পুরো যায়নি। আপনার সারা দেশে ক্রিমিনালের সংখ্যা 1%ও না, কিন্তু এই 1%কে কন্ট্রোল করার জন্য সমস্ত থানা, পুলিশ, কোর্ট কাছারি, আদালত, আইন সমস্ত কিছু কিন্তু 1%-এর জন্য, 99% লোকের জন্য না। দায়িত্ব নিয়ে প্রথম দিনে পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেছেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। সহকর্মীদের সহযোগিতা চেয়েছেন তিনি। ব্যাংকিং এরিয়ায় সবগুলো ব্যাংকের অবস্থা যে খুব ভালো তা বলা যাবে না। আমাদের নন পারফর্মিং লোনগুলোকে কিভাবে পারফর্ম করা যায় সেটা হবে আমার প্রায়োরিটি। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে এখন যেহেতু আমরা নতুনভাবে আইটিতে যাচ্ছি এবং আইটির যে ঝুঁকিগুলো আছে এগুলো প্রপারলি অ্যাড্রেস করা যায় কিনা বা কত প্রপারলি অ্যাড্রেস করা যায় সেটাই আমার প্রায়োরিটি হবে। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক 2 জায়গা থেকেই সহযোগিতার আশ্বাস পেয়েছেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। এটিকে সুযোগ হিসেবে কাজে লাগাতে চান তিনি। ব্যাংকের, সরকারি ব্যাংকের মধ্যে এই ব্যাংকের অবস্থা সুখকর নয়। অবশ্যই এই ব্যাংকটা ঘুরে দেওয়ার সক্ষমতা রয়েছে। আমাদের বর্তমান যে চ্যালেঞ্জ, ঋণ খেলাপি একটা বড় অংশ ঋণ খেলাপি। আমি ঋণ খেলাপি আদায়ের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা নিয়ে এগিয়ে যাব। উই আর ইন দ্য বেটার ফিল্ড। আমরা এখন
এই ব্যাংকটাকে সাজিয়ে ব্যাংকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে যুদ্ধে আছি সেই যুদ্ধে আমরা সবাই এখন ব্যস্ত যুদ্ধে আমাদের নিয়োজিত। এজন্য ফুল না নিয়ে আমাদের সবার দোয়া এবং আশীর্বাদ এবং সাপোর্ট দরকার। সোনালী, রূপালী এবং অগ্রণী ব্যাংকে নিয়োগ পাওয়া 3 জনই সরকারের অন্য 3 ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবেই নিযুক্ত ছিলেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই তাদের দীর্ঘ ক্যারিয়ার। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে এসিআই কৃষি সংবাদ। লঞ্চ মালিক এবং স্টাফদের স্বেচ্ছাচারিতা এবং দেরিতে গন্তব্যে পৌঁছানোর কারণে মাছ নষ্ট হয়ে যাওয়ায় লোকসান গুনছেন বলে অভিযোগ করেছেন ভোলার মনপুরার ইলিশ ব্যবসায়ীরা। প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন মনপুরার মৎস্য আড়তদার, পাইকার এবং জেলেরা। ইলিশ পরিবহনে ওই রুটে আরেকটি লঞ্চ এবং ভাড়া কমানোর দাবিও জানিয়েছেন তারা। সমাবেশে বক্তৃতা করেন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজল, মৎস্যজীবী সমিতির সভাপতি লোকমান হাওলাদার এবং অন্যরা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। উত্থান পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সোমবারের কার্যদিবস। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে সূচক ও লেনদেন। দিন শেষে ডিএসসিএক্স সূচক 0.51 পয়েন্ট কমে 4534 পয়েন্টে দাঁড়ায়। এদিন হাত বদল হয়েছে 322টি কোম্পানির 410 কোটি 55 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে 148টির, কমেছে 125টির এবং অপরিবর্তিত রয়েছে 49টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও সময় হয়ে গেছে ইস্টার্ন ব্যাংক বিরতি নেবার। দর্শক, বিরতির পরে খেলার খবরে যা থাকছে: অনূর্ধ্ব-16 উইমেন্স ফুটবলে দ্বিতীয় ম্যাচ খেলছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লাল সবুজের প্রতিপক্ষ সিঙ্গাপুর। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির প্রথম দিন পছন্দমতো টিকিট পেয়ে হাসি মুখে ফিরেছেন বেশিরভাগ যাত্রী। কালোবাজারি বন্ধে নজিরবিহীন কড়া ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথম দিনে কমলাপুরে খুব বেশি ভিড় না থাকলেও মঙ্গলবার থেকে তা বাড়বে বলে আশা রেলওয়ে কর্তৃপক্ষের। শফিকুল ইসলামের রিপোর্ট। আসছে ঈদ, যেতে হবে বাড়িতে। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে নিরাপদ পরিবহন হিসেবে রেলের টিকিট কিনতে বিক্রির প্রথম দিন ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন যাত্রীরা। নির্ধারিত সকাল 8টায় সব কাউন্টার থেকে একযোগে শুরু হয় টিকিট বিক্রি। দীর্ঘ সময় অপেক্ষার পর টিকিট হাতে পেয়ে আনন্দে আত্মহারা যাত্রীরা। বিক্রির প্রথম দিন টিকিট পেয়ে খুশি বেশিরভাগ মানুষ। প্রায় ভোর 5টায় আসছে, লাইনে দাঁড়া ছিলাম 3 ঘন্টা। ভালো লাগছে, টিকিট অনেক ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। অনেকক্ষণ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর টিকিট পেলাম, অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সকালে আসছি প্রায় 6:30, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ক্লাস মিস দিলাম, এতক্ষণ ওয়েট করার পর পেলাম, ভালো লাগলো। শুরু থেকেই টিকিট সন্দেহভাজন কালোবাজারিদের উপর নজর রাখছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমরা সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করতেছি যাতে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। জিরো টলারেন্স আমরা বাস্তবায়ন করতে চাই। কোনো ইনশাআল্লাহ কালোবাজারি হিসেবে কোনো খবর পাওয়া যায়নি, কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। প্রথম দিনের টিকিট বিক্রি কার্যক্রম পরিদর্শনে যান রেলওয়ের মহাপরিচালক। অন্যান্য বছর তুলনায় আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং সম্মানিত যাত্রী সাধারণ তারা ভালোভাবে সুন্দরভাবে টিকিট নিচ্ছেন, কোনো রকম সমস্যা নেই। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি উৎসবের প্রথম দিন খুব বেশি ভিড় না থাকায় ডেকে ডেকে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীগামী ট্রেনের টিকিট বিক্রি করেছে রেলওয়ে। মঙ্গলবার কমলাপুর স্টেশন থেকে দেওয়া হবে 8 সেপ্টেম্বরের আগাম টিকিট। ঈদ মানে খুশি, আনন্দ। আসন্ন ঈদুল আজহায় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে গ্রামের পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন করতে খুব সকাল থেকেই মানুষের এই দীর্ঘ অপেক্ষায় প্রমাণ করে বাংলাদেশের মানুষ কতটা উৎসব এবং আনন্দপ্রিয়। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে শফিকুল ইসলাম, চ্যানেল আই। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরের নামাজে জানাজা নিউ ইয়র্কে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় রোববার বাদ মাগরিব জামাইকা মুসলিম সেন্টারে জানাজায় অংশ নেন কূটনীতিক ও প্রবাসী বাংলাদেশিরা। বুধবার সকালে কবির মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। নিউ ইয়র্ক প্রতিনিধি রাশেদ আহমেদের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র নিয়ে আলিম আল রাজের রিপোর্ট। গাছ, পুকুর, জল
বাংলা কবিতায় নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করে আধুনিক নাগরিক জীবনের প্রাত্যহিক অভিব্যক্তির অভিজ্ঞতাকে কবিতার রূপ দিয়েছিলেন অসাম্প্রদায়িকতার কবি শহীদ কাদরী। রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো? উচ্চ রক্তচাপ এবং জ্বরের কারণে গত সোমবার নিউ ইয়র্কের লং আইল্যান্ড জিএস হাসপাতালে ভর্তি করা হয় কবিকে। রোববার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় সময় সকাল 7টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভালোবাসার কবি। রোববার বাদ মাগরিব নিউ ইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে সম্পন্ন হয় কবির নামাজে জানাজা। জানাজায় অংশ নেন কূটনীতিক, প্রবাসী বাংলাদেশি এবং শুভানুধ্যায়ীরা। শহীদ কাদরী নেই শব্দটা উচ্চারণ করা খুব কঠিন। বাংলা সাহিত্য যতদিন থাকবে ততদিন শহীদ কাদরী কখনো অস্ত্র হবে, শহীদ কাদরীরা কখনো অস্ত্রগামী নয়। তিরোধানে আমাদের নিউ ইয়র্কে বা উত্তর আমেরিকায় প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক জীবনে বা প্রাত্যহিক জীবনে যে বিরাট শূন্যতার সৃষ্টি হলো, সেটা ভবিষ্যতে কোনোদিন পূরণ হবে না। এটা আমাদের প্রবাসের জন্য যেমন একটা লস, আমাদের বাংলাদেশের সকল সাহিত্যানুরাগী এবং সকল বাংলাদেশিদের জন্য এটা একটা বিরাট ক্ষতি। কবির মরদেহ বুধবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে ভালোবাসার কবিকে। আলিবাল রাজি, চ্যানেল আই। এবার যাচ্ছি গ্রামীণ ফোন খেলার খবরে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে এএফসি অনূর্ধ্ব-16 মহিলা ফুটবলের ম্যাচ। সি গ্রুপের এই কোয়ালিফাইং আসরে বাংলাদেশ দল নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে। প্রথম ইংল্যান্ডের আগে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ, তাই মৌসুম শুরুতে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। এরই মাঝে পেস বোলিং লেজেন্ড কোর্টনি ওয়ালশের বোলিং কোচ হিসেবে নিয়োগের খবর উচ্ছ্বসিত টিম টাইগার্স। মিরপুরের হোম অফ ক্রিকেটে আসন্ন 2 হোম সিরিজের জন্য চলছে টিম টাইগার্সের অনুশীলন। নতুন বোলিং কোচ হিসেবে ওয়ালশের যোগদানের খবরে অভিন্ন উচ্ছ্বাস প্রতিষ্ঠিত তারকা রুবেল হোসেনের পাশাপাশি কামরুল ইসলাম রাব্বির মতো তরুণদেরও। কোর্টনি ওয়ালশ তো আপনারা সবাই জানে, আমরা সবাই জানি, সে ওয়ার্ল্ডের একজন ওয়ান অফ দ্য বেস্ট বোলার ছিল। দেন এরকম একজন কোচ আমাদের বাংলাদেশে যদি আমাদের আসে, দেন আমরা পেস বোলাররা অবশ্যই তার কাছ থেকে নতুন নতুন কিছু হয়তো বা শিখতে পারবো। দেন আমরা তার জন্য এটার জন্য আমরা ওয়েট করতেছি। লিজেন্ডদের তো আমরা আগে মানে জাস্ট টিভিতে দেখতাম বা চিন্তা করতাম, বাট তাদের সাথে কাজ করার ব্যাপারটা আর কি আমাদের কাছে আসলেই অনেক আনন্দদায়ক হবে এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এর সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে টেলিটক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। বঙ্গবন্ধুর খুনিদের ফেরত পাঠানোর বিষয়ে জন কেরির ইতিবাচক মনোভাব, ঝটিকা সফরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক। বাংলাদেশে জঙ্গি হামলায় আইএস সংযোগের কথা জানালেন জন কেরি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার অঙ্গীকার। জাতির জনকের প্রতিকৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর গভীর শ্রদ্ধা, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা। জগন্নাথের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আবারও ছাত্রলীগের হামলা, হল নির্মাণের সরকারি আশ্বাসের কথা জানিয়েছে প্রশাসন। এবং ডিসেম্বরের মধ্যে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন, 2-1 দিনের মধ্যে অধ্যাদেশ জারি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখবেন চ্যানেল আই সংবাদ।
মন্ত্রণালয়ের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফেজানা করি। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি টেলিটক সংবাদ শিরোনামগুলো। বঙ্গবন্ধুর খুনিদের ফেরত পাঠানোর বিষয়ে জন কেরির ইতিবাচক মনোভাব, ছুটিকা সফরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক। বাংলাদেশের জঙ্গি হামলায় আইএস সংযোগের কথা জানালেন জন কেরি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের পাশে থাকার অঙ্গীকার। জাতির জনকের প্রতিকৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর গভীর শ্রদ্ধা, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা। জগন্নাথের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আবারও ছাত্রলীগের হামলা, হল নির্মাণে সরকারি আশ্বাসের কথা জানিয়েছে প্রশাসন। এবং ডিসেম্বরের মধ্যে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন, 2 দিনের মধ্যে অধ্যাদেশ জারি। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে: ভারতের পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের খবর। বছরও কিচ্ছু হবে না। বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের মধ্যে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তাদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়ে দিল্লির উদ্দেশ্যে ঢাকা চলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ধানমন্ডির 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সফর শুরু করেন তিনি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের জনকের আদর্শ বাস্তবায়নে এগিয়ে চলেছে বাংলাদেশ, যার গর্বিত অংশীদার যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী সহ অন্য মন্ত্রীদের সঙ্গে বৈঠকের এজেন্ডাও ছিল বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে তাদের প্রত্যর্পণের বিষয়। সেই সময় বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে তার সদিচ্ছার কথা জানিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ সন্ত্রাসীর বিরুদ্ধে একযোগে কাজ করার বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। নীলাদ্রি শেখরের রিপোর্ট। মাত্র 8 ঘন্টা সফরে বাংলাদেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সকালেই ঢাকা পৌঁছান। 12টার কিছু পর জন কেরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 1 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। সন্ত্রাস বিষয়ে তথ্য আদান প্রদান এবং বাংলাদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার কথা বলেন কেরি। সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস বৈশ্বিক সমস্যা, সরকার সন্ত্রাসের বিরুদ্ধে জনমত সৃষ্টিতে কাজ করছে, জনগণও সহযোগিতা করছে। এর আগে সকাল 10:10 মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা থেকে আসা মার্কিন বিশেষ বিমান ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বর্তমান সরকারের সময় এটি মার্কিন কোন পররাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় এবং জন কেরির প্রথম বাংলাদেশ সফর। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। পরে মন্ত্রী পর্যায়ের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক আহ্বান জানায় বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর দাবির জবাবে জন কেরি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। কেরি বলেছেন, দেশে গিয়ে এ ব্যাপারে তার ব্যবস্থা নেওয়ার আশা আছে। বাণিজ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে ডিউটি ফ্রি এবং কোটা ফ্রি পণ্য রপ্তানি বিষয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। রিপোর্ট করেছেন তারিকুল ইসলাম মাসুম।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক। ওই বৈঠকে আরো যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মধ্যাহ্ন ভোজ সহ এই বৈঠকে আলোচনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলাদেশের বিপক্ষে থাকলেও এখনকার সরকার জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশের সঙ্গে আছে। যদিও 1971 সালে যে তখন যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল যুক্তরাষ্ট্রে, যারা ক্ষমতায় ছিলেন সরকারের, তারা বাংলাদেশের বিরোধিতা করেছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ বাংলাদেশের পক্ষে ছিলেন এবং অনেক সিনেটের অনেক সদস্য, প্রেসিডেন্টের দলের যারা সদস্য ছিলেন তারাও বাংলাদেশকে সমর্থন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন এভরিডে 18 লক্ষ টাকা করে তাদেরই হচ্ছে, তো এভরিডে তাদেরকে টাকাগুলো দিয়ে দিতে হবে। সিটিসেল অর্থ পরিশোধ না করলে কি হবে তাও আদেশে বলে দিয়েছেন আদালত। এভরিডে যে ডিউগুলো হবে যদি বিটিআরসি কে তারা না দিতে পারে সময় মতো, তখন বিটিআরসি হ্যাজ দ্য রাইট টু টেক এনি লিগ্যাল অ্যাকশনস। সিটিসেলের আইনজীবী জানিয়েছেন, লিখিত আদেশ পাওয়ার পর তারা এ বিষয়ে জানাতে পারবেন। মাছরক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের সেনা প্রশিক্ষণ ক্যাম্পে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে 45 জন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী এডেনের একটি প্রশিক্ষণ ক্যাম্পে এক হামলাকারী গাড়ি নিয়ে প্রবেশ করে। এরপর প্রশিক্ষণরত সেনা সদস্যদের লক্ষ্য করে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। এবারে নিটল টাটা বিশেষ সংবাদে যাচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা রাখা হয়েছে। রাজ্যের বিধানসভায় এই বিষয়ে প্রস্তাব পাশ হয়েছে। নাম পরিবর্তনের পক্ষে 189 ভোট এবং বিপক্ষে 31টি ভোট পড়ে। পশ্চিমবঙ্গের নতুন নাম বাংলাকে হিন্দিতে বাঙ্গালা এবং ইংরেজিতে বেঙ্গল বলা হবে। এই প্রস্তাবও পাশ হয়েছে বিধানসভায়। এর আগে বিধানসভায় প্রস্তাবটি পেশ করা হলে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলোচনা শুরু করলে হট্টগোল শুরু হয়। পরে ভোটাভুটিতে প্রস্তাব পাশ হয়। এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। সরকারি ব্যাংক মানে চুরি, লুটপাট আর অনিয়ম, এই কলঙ্ক থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংককে মুক্ত করার লক্ষ্য ঘোষণা দিয়েছেন নতুন এবং 3 ব্যবস্থাপনা পরিচালক। সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের দায়িত্ব পেয়ে তারা বলেছেন, ব্যাংকের যেসব সূচক দুর্বল সেগুলো নিয়ে কাজ শুরু করেছেন প্রথম দিন থেকে। আগামী 3 বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনতে চান তারা। রিজভী নেওয়াজের রিপোর্টে বিস্তারিত থাকছে। ব্যাংকিং খাতে এই সরকারের 2 মেয়াদে অসংখ্য সফল উদ্যোগ রয়েছে। আবার ক্ষমতাবানদের নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করার বেশ কয়েকটি বড় নজিরও রয়েছে ব্যাংকিং খাতে। হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের জালিয়াতি, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর স্বেচ্ছাচারিতা ম্লান করেছে সরকারের অনেক সাফল্য। সোনালী, রূপালী এবং অগ্রণী ব্যাংকের 3 ব্যবস্থাপনা পরিচালকই সতর্ক অতীতের কেলেঙ্কারির বিষয়ে। আমার প্রথম কাজই হবে এই সোনালী ব্যাংকের এখন কি আছে এই জিনিসটা আগে দেখা, আর দ্বিতীয় হচ্ছে আমি কোথায় যেতে চাই। আমি খুবই আশাবাদী লোক। আপনারা সবাই জানেন সোনালী ব্যাংকে 2-3টা দুর্ঘটনা হয়েছে। আমি আশাবাদী এই সেন্সে, দেখেন ব্যাংকটা কিন্তু পুরো যায়নি। আপনার সারা দেশে ক্রিমিনালের সংখ্যা 1%ও না, কিন্তু এই 1%কে কন্ট্রোল করার জন্য সমস্ত থানা, পুলিশ, কোর্ট কাছারি, আদালত, আইন সমস্ত কিছু কিন্তু 1%-এর জন্য, 99% লোকের জন্য না। দায়িত্ব নিয়ে প্রথম দিনে পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করেছেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। সহকর্মীদের সহযোগিতা চেয়েছেন তিনি। ব্যাংকিং এরিয়ায় সবগুলো ব্যাংকের অবস্থা যে খুব ভালো তা বলা যাবে না। আমাদের নন পারফর্মিং লোনগুলোকে কিভাবে পারফর্ম করা যায় সেটা হবে আমার প্রায়োরিটি। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে এখন যেহেতু আমরা নতুনভাবে আইটিতে যাচ্ছি এবং আইটির যে ঝুঁকিগুলো আছে এগুলো প্রপারলি অ্যাড্রেস করা যায় কিনা
কত প্রপারলি অ্যাড্রেস করা যায় সেটা আমার প্রায়োরিটি হবে। অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক দুই জায়গা থেকেই সহযোগিতার আশ্বাস পেয়েছেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। এটিকে সুযোগ হিসেবে কাজে লাগাতে চান তিনি। ব্যাংকের সরকারি ব্যাংকের মধ্যে এই ব্যাংকের অবস্থা সুখকর নয়। অবশ্যই এই ব্যাংকটা ঘুরে দেওয়ার সক্ষমতা রয়েছে। আমাদের বর্তমান যে চ্যালেঞ্জ, ঋণ খেলাপি একটা বড় অংশ ঋণ খেলাপি। আমি ঋণ খেলাপি আদায়ের জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা নিয়ে এগিয়ে যাব। আমরা ইন দ্য বেটার ফিল্ড। আমরা এখন এই ব্যাংকটাকে সাজিয়ে ব্যাংকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে যুদ্ধে আছি, সেই যুদ্ধে আমরা সবাই এখন ব্যস্ত যুদ্ধে আমাদের নিয়োজিত। এজন্য ফুল না নিয়ে আমাদের সবার দোয়া এবং আশীর্বাদ এবং সাপোর্ট দরকার। সোনালী, রূপালী এবং অগ্রণী ব্যাংকে নিয়োগ পাওয়া তিনজনই সরকারের অন্য 3 ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবেই নিযুক্ত ছিলেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই তাদের দীর্ঘ ক্যারিয়ার। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে এসিআই কৃষি সংবাদ। লঞ্চ মালিক এবং স্টাফদের স্বেচ্ছাচারিতা এবং দেরিতে গন্তব্যে পৌঁছানোর কারণে মাছ নষ্ট হয়ে যাওয়ায় লোকসান গুনছেন বলে অভিযোগ করেছেন ভোলার মনপুরার ইলিশ ব্যবসায়ীরা। প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন মনপুরার মৎস্য আড়তদার, পাইকার এবং জেলেরা। ইলিশ পরিবহনে ওই রুটে আরেকটি লঞ্চ এবং ভাড়া কমানোর দাবিও জানিয়েছেন তারা। সমাবেশে বক্তৃতা করেন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজল, মৎস্যজীবী সমিতির সভাপতি লোকমান হাওলাদার এবং অন্যরা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। উত্থান পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সোমবারের কার্যদিবস। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে সূচক ও লেনদেন। দিন শেষে ডিএসসিএক্স সূচক 0.51 পয়েন্ট কমে 4534 পয়েন্টে দাঁড়ায়। এদিন হাত বদল হয়েছে 322টি কোম্পানির 410 কোটি 55 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু ভবনের ভেতরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন জন কেরি। 71-এ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল যুক্তরাষ্ট্র। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু জাদুঘরের পরিদর্শন বইয়ে লেখেন, একটি সহিংস ও কাপুরুষোচিত ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে তাদের সাহসী এবং উজ্জ্বলতম নেতৃত্বকে কেড়ে নেওয়া হয়। কিন্তু এখন বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের পথে তারই কন্যার দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু হতে পেরে গর্বিত এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের দৃঢ় সমর্থক। জন কেরি লিখেন, যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে একসঙ্গে কাজ করতে চায়। প্রায় 40 মিনিট বঙ্গবন্ধু ভবনে অবস্থান করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে মার্কিন দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান সাবিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল জানান, গণতন্ত্র, মানবাধিকার, জঙ্গিবাদ সহ বিভিন্ন ইস্যুতে জন কেরির সঙ্গে বেগম জিয়ার কথা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার এই বিষয়গুলো আলোচিত হয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাস এ সম্পর্কে বিশদ আলোচনা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য, আইনের শাসনকে প্রতিষ্ঠা করবার জন্যই তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব সহকারে কাজ করতে চান, আগ্রহী। আবাসিক হল নির্মাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আবারও ছাত্রলীগ কর্মীরা হামলা করেছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। তবে তা অস্বীকার করেছে ছাত্রলীগ। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সঙ্গে প্রক্টর জানিয়েছেন, হল নির্মাণে সরকার আশ্বাস দিয়েছে। শাকির আদনানের রিপোর্ট।
পুরনো ঢাকায় কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় আবাসিক হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তাঁতিবাজারে যাওয়ার প্রস্তুতির সময় ছাত্রলীগ কর্মীরা তাদের মাইক কেড়ে নেয়। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ কর্মীরা হামলাও করে, এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। আমাদের মাইক কেড়ে নিচ্ছে, আমাদের এসে যেমন খুশি তেমন করে মারতেছে। এইখানে শরীফ ভাই আমাকে বলছে আসার মারবে। হ্যাঁ, এটা তারাই নিয়ন্ত্রণ, কারণ তারা মারধর করতেছে। আপনি দেখছেন কতজনকে মারছে। আমাদের ডিপার্টমেন্টের একটা ভাই ওনারে মেরে এখানে হাসপাতালে ভর্তি করাইছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধেও হামলার অভিযোগ উঠেছে, তবে অস্বীকার করেছে সভাপতি। এরকম কোনো ঘটনা ঘটেনি সাধারণ শিক্ষার্থীদের উপর। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওরা যদি নিজেরা নিজেরা মারামারি করে, সেই মারামারি আমাদেরকে অভিযোগ দিলে আমরা সেটা বসে প্রক্টোরিয়াল বডি প্লাস শৃঙ্খলা কমিটি যারা আছে আমরা একত্রে ওটা সিদ্ধান্ত গ্রহণ করব। শিক্ষার্থীদের আন্দোলনের বিপরীতে পুরনো ঢাকার কয়েকটি সংগঠন কারাগারের পরিত্যক্ত জায়গায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা নামে জাদুঘর নির্মাণের দাবিতে দ্বিতীয় দিনের মতো গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে। আমরা সকলে একমত যে এখানে হলটা যাতে না হয়। প্রত্যেকটা স্কুল কলেজ স্বতঃস্ফূর্তভাবে এই গণস্বাক্ষরে অংশগ্রহণ করছে। তবে শিক্ষার্থীরা বলছে সেখানে আবাসিক হল হলেই বরং জাতির জনক ও জাতীয় চার নেতার স্মৃতি সংরক্ষণ করা সম্ভব। নতুন হল নির্মাণ ও দখল হওয়া হল উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এখনো গ্রেফতার হয়নি ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী রিশার খুনি ওবায়দুল খান, অথচ এই হত্যাকাণ্ডের বিচারের দাবির সঙ্গে প্রতিষ্ঠানটির অন্যান্য দাবি জুড়ে দিয়ে পুরো আন্দোলনটিকে প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছেন অভিভাবকদের একাংশ। দুপুরে এমনকি শিক্ষামন্ত্রীর সামনেও তাদের এই ভূমিকা বিভ্রান্তিতে ফেলে দিয়েছে শোকাহত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। বিস্মিত হয়েছেন শিক্ষামন্ত্রী নিজেও। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। গত বুধবার স্কুল ছুটি শেষে বাসায় ফেরার পথে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুট ওভার ব্রিজের উপরে বখাটে যুবক ওবায়দুলের ছুরিকাঘাতের শিকার হয় রিশা। গত কয়েক মাস ধরে রিশাকে উত্ত্যক্ত করে আসছিল ওই যুবক। গত ২৮ আগস্ট মৃত্যু হয় এই শিক্ষার্থীর। বিচারের দাবিতে রোববার থেকে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা যখন ব্যস্ত রিশা হত্যার বিচারের দাবিতে, ঠিক তখনই অভিভাবকদের একটি অংশ প্রতিষ্ঠানের নানা সমস্যার সামনে তুলে এনেছেন। সকাল ১১টার দিকে রিশার মা যখন স্কুলে আসছিলেন তখনই তাকে আটকে দেয় অভিভাবকদের একটি অংশ। কোনো রুমে না বসিয়ে, সান্ত্বনা না দিয়ে খোলা মাঠের মধ্যেই ঘিরে ধরেন তাকে। আর প্রায় শতাধিক গণমাধ্যম কর্মী হামলে পড়েন মেয়ে হারানোর শোকে স্তব্ধ হয়ে যাওয়া মায়ের উপর। শিক্ষার্থীরা বলছে বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকবে তারা। সে পলাতক, তাকে এখন পর্যন্ত পুলিশে ধরতে পারছে না। আমাদের দাবি একটাই যে সুষ্ঠু বিচার হবে আর হত্যাকারী ধরা পড়বে। যে ঘাতক এই কাজটা করেছে সে কোনো প্রভাবশালী কিছু এমন কোনো প্রভাবশালী না, তো তাকে কেন এতদিনে ধরা হলো না? এই ঘটনাগুলো ঘটার সাথে সাথে দুষ্কৃতকারীদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে আমি ছেলেটার ফাঁসি দাবি জানাভাবে সাহায্য করার জন্য তাদেরকে মুক্তিযুদ্ধের সম্মাননায় ভূষিত করেছেন, সে কথাও তাকে বলেছি। সন্ত্রাসবাদ মোকাবেলায় বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেন জন কেরি। বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারেও কথা বলেন তারা। নিরাপত্তা বিষয়ক যে সহযোগিতা সেটাও উঠে এসেছে আলোচনায়। তো সব মিলিয়ে আমি বলবো, এবং আরেকটা হলো সর্বোপরি যে বঙ্গবন্ধুর যে খুনি যারা ইতিমধ্যে দণ্ডিত, যারা অপরাধী, তাদের একজন আছেন ওখানে, তো তার প্রত্যর্পণের বিষয়ে খুবই খোলামেলা আলোচনা হয়েছে, আন্তরিক আলোচনা হয়েছে, এবং তিনি বলেছেন যে তিনি
ফিরে গিয়ে তিনি দেখবেন এবং আমাদেরকে জানাবেন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন ছিল বাণিজ্য মন্ত্রীর কাছে। উনি আমাদের জিজ্ঞেস করেছিলেন আমাদের টপ মোস্ট প্রায়োরিটি কি। আমরা ডিউটি ফ্রি কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস আমরা চেয়েছি, আর আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছে এরপর আমার একটা কথা বলি, অত্যন্ত ভালো আলোচনা হয়েছে, সফল আলোচনা হয়েছে এবং বাংলাদেশের অগ্রগতিতে তারা খুব। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নানা ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে বলে আলোচনা হয় বৈঠকে। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশি জঙ্গি হামলা স্থানীয়রা ঘটালেও তাদের সঙ্গে আইএসের যোগাযোগের প্রমাণ আছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সংক্ষিপ্ত ঢাকার সফরে বক্তৃতায় তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ এখন গোটা দুনিয়ার সমস্যা, আর তার সমাধানে বাংলাদেশের পাশেই থাকবে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদ মোকাবিলায় গণতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মনে করেন তিনি। পান্থ রহমানের রিপোর্ট। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর একদিনের সফরসূচির গুরুত্বপূর্ণ অংশ ছিল সর্বস্তরের মানুষের উপস্থিতিতে দেয়া বক্তৃতা। বক্তৃতায় ঢাকা ওয়াশিংটন সম্পর্কের অতীত বর্তমান নিয়ে কথা বলার পাশাপাশি ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও ইতিবাচক আশার কথা বলেন। is really one of the world's most rich and diverse and beautiful. It is truly Shona Bangla, a golden Bangla. ৭১-এ বাংলাদেশ হত্যাকারীদের আক্রমণের শিকার হয়েছিল উল্লেখ করে নিজের পাশে থাকার কথাও বলেন জন কেরি। Growth is much harder to achieve and to sustain in the face of violence. Money wants security. If you want to have foreign investors come and invest, you need security, but security also has to be built on the strength of your civil society and the strength of your people's ability to be able to express their views and not feel as if the only place they can turn is to extremism in order to make a point. Now, for each of these reasons, the United States will continue to work very closely with Bangladesh. সন্ত্রাস কিংবা জঙ্গিবাদের কারণে উন্নয়ন অব্যাহত রাখা দুরূহ উল্লেখ করে তিনি বলেন, অর্থ নিরাপত্তা চায়। Here in Dhaka, the July 1st attack at the Holy Artisan Bakery was an outrage clearly designed to divide Bangladesh, designed to try to cut off this welcoming society from the outside world. Dozens of smaller scale attacks have been carried out during the past several years, often directed at members of religious minorities, foreigners, bloggers, and security officials. And the reason for this is obviously they want to divide you. They want to push people apart. They want to create internal strife. These heinous acts of violence, the fact is we have to stand together. And the United States is standing with Bangladesh in this fight. They attack culture. They attack history. রানা প্লাজা এবং তাজরিন গার্মেন্টসের উদাহরণ দিয়ে কেরি বাংলাদেশে শ্রমিকদের অধিকারের বিষয়েও কথা বলেন গণতন্ত্রের বিষয়ে। It's more difficult to live up to the core values of democracy when countries face a genuine threat. And I understand that. But guess what? You can go in two directions. I believe that when a country faces those kinds of threats, it's even more important to uphold the values of democracy. Because if you don't, you will more quickly feed the frenzy that can come with opposition and panic and hysteria. বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, আমরা শুধু উন্নয়ন অংশীদার নই, বরং বন্ধু। তার সফর সফল বলেও মন্তব্য করেন তিনি। চ্যানেল আই, ঢাকা। ঢাকা সফরে এসে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পরিদর্শন বইয়ে তিনি লিখেছেন, বাংলাদেশ এখন শেখ হাসিনা নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের দৃঢ় সমর্থক হিসেবে গর্বিত। ওবায়দুল রশিদের রিপোর্ট।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকায় প্রথম সফরে এসে শুরুতেই বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরের উদ্দেশ্যে রওনা হন। জাতির জনকের স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন কেরি পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বঙ্গবন্ধুর দৌহিত্র রেদওয়ান মুজিব সিদ্দিক। নিহত রিশার বাবাও বলেছেন এই কষ্ট সহ্য করতে পারছেন না তারা। পারতেছে না, ফেসবুক থেকে ছবি বের করে দেওয়া হয়েছে, তারপরে এখন আমার কোনো পুলিশ কিছুই করতে পারতেছে না। রিশার বাবা মাকে সরিয়ে রাখার কারণে শিক্ষামন্ত্রীর কাছেও শুরুতে ঘেঁষতে পারেননি তারা। মন্ত্রী যখন হত্যাকারীর ফাঁসির দাবি করছিলেন তখন শিক্ষার্থীরা তার বক্তব্যের বিরোধিতা করে স্লোগান দিচ্ছিল। আমরা এটা মেনে নিতে পারি না। আমি প্রথমেই আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। আমাদের আমরা চাই অবিলম্বে তাকে গ্রেফতার করে নিয়ে এসে কাঠগড়ায় দাঁড় করানো হোক। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জেলা পরিষদের নির্বাচন করতে চায় সরকার। এ লক্ষ্যে জেলা পরিষদ সংশোধন আইন 2016 খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, সংসদ অধিবেশন না চলে 2-1 দিনের মধ্যে আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হবে। রিপোর্ট করেছেন মুরসালিন বাবলা। মন্ত্রিসভার 120তম বৈঠকটি হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কয়েকটি বিষয় ছাড়াও কৌশলগত পরিবহন পরিকল্পনা 2015-2035 খসড়ায় অনুমোদন দেওয়া হয়। চূড়ান্ত অনুমোদন পায় জেলা পরিষদ সংশোধন আইন 2016। পরে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সংশোধিত আইনে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে 6 মাসের কারাদণ্ড ও 50,000 টাকা অর্থদণ্ডের বিধান আছে আইনে। প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশন যদি থাকে, এর মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ, পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ ও সংরক্ষিত আসনের সদস্যগণ সমন্বয়ে উক্ত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী গঠিত হইবে। স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, প্রত্যেক জেলাকে 15টি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চল থেকে একজন করে সদস্য এবং 3টি এলাকা মিলে সংরক্ষিত কোঠায় মহিলা সদস্য নির্বাচন করা হবে। ইকুইটেবল ভাবে ডিসিদের নির্দেশনা দিয়েছে 15টা ওয়ার্ড আগে নির্ধারণ করো। শুনানি পর্যায়ে আছে। আমার মনে হয় আগামী 10-12 দিনের মধ্যেই আমরা ডিলিমিটেশন প্রসেসটা শেষ করতে পারবো। তারপরে আমরা নির্বাচনের কথা চিন্তা ভাবনা করতে পারবো। আমরা আশা করছি এই বছর শেষ হওয়ার আগে আমরা নির্বাচন সম্পন্ন করে ফেলতে। তবে জেলা পরিষদ নির্বাচন কোন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। মুরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। সংবাদের সময় হয়ে গেছে। ইস্টার্ন ব্যাংক বিরতি নেবার। দর্শক, বিরতির পরে যা থাকছে: বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন সম্ভাবনার কথা নাকচ করেছে জাতীয় কমিটি। ভুল তথ্যে প্রকল্প চালিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে আন্দোলন থেকে সরে আসবে না তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনও করবে না তারা। কমিটির নেতারা দাবি করেছেন, কিছু ভুল তথ্যের ভিত্তিতে প্রধানমন্ত্রী ওই প্রকল্প চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যা সুন্দরবনের জন্য মঙ্গলজনক হবে না। রিপোর্টে জানাচ্ছেন সঞ্জয় জাকি। সুন্দরবনের কাছে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কয়েক বছরের আন্দোলনের পর গত সপ্তাহে তাতে সমর্থন দিয়ে ওই প্রকল্প বাতিলের দাবি জানায় বিএনপি। আর এর দুদিন পর তথ্যপত্র উপস্থাপন করে প্রকল্প অব্যাহত রাখার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। জাতীয় কমিটি বলছে, ভুল তথ্যে যুক্তি দেখাচ্ছে সরকার। কেউ কেউ আশা করেছিলেন যে হয়তো প্রধানমন্ত্রী স্বাধীন বিশেষজ্ঞদের বক্তব্য এবং দেশ জোড়া যে জনমত তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিল করে সুন্দরবনকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষার পথ গ্রহণ করবেন। কিন্তু উল্টো আমরা দেখলাম, এতদিন ধরে কোম্পানি, তাদের কনসালট্যান্ট, স্থাবক বৃন্দ যেসব ভুল ও অতিরঞ্জিত তথ্য প্রচার করছে, প্রধানমন্ত্রী সেগুলোই পুনঃব্যক্ত করেছে।
96 সালে ফুলবাড়ি আন্দোলনে সমর্থন দিয়েছিল আওয়ামী লীগ, আর বর্তমানে সুন্দরবন ইস্যুতে সমর্থন দিচ্ছে বিএনপি। দু দলের এরকম অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কমিটির নেতারা। শুধু বিএনপি নয়, গত 10 বছরে দেশের দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি উভয়েরই সমর্থন পাওয়ার অভিজ্ঞতা আমাদের হয়েছে। তবে এই ঘটনা ঘটেছে তখনই যখন দল সরকারের বাইরে থাকে এবং যখন আমাদের আন্দোলনে ব্যাপক জাগরণ তৈরি হয়। কাজে এখনকার যে বিএনপি, এই বিএনপির সাথে তো আমাদের কোনো ঐক্যের কোনো প্রশ্নই নেই। আমরা আমাদের আন্দোলন করবো এবং সারা দেশের মানুষের সাথে আমরা যেভাবে আন্দোলন বিকশিত করছি, যেভাবে কাজ করছি, যেভাবে সম্পর্ক বিস্তার করেছি, সেভাবে আমাদের আন্দোলন হবে। নভেম্বরের শেষ দিকে ঢাকায় মহাসমাবেশ সহ 3 মাস ব্যাপী কর্মসূচি সফল করার আহ্বানও জানিয়েছে জাতীয় কমিটি। এক মাথা থেকে আরেক মাথা যাচ্ছে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। প্যাসিফিক বাংলাদেশ টেলিকম সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা 477 কোটি 51 লাখ টাকা 2 মাসে 2 কিস্তিতে পরিশোধ করতে বলেছেন আপিল বিভাগ। প্রথম 1 মাসের মধ্যে 2/3 এবং পরবর্তী 1 মাসের মধ্যে বাকি 1/3 টাকা পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে 17 সেপ্টেম্বর থেকে প্রতিদিনের 18 লাখ টাকা দিতে বলেছেন আদালত। অর্থ পরিশোধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে বিটিআরসি। মাঝারুল হক মান্নার রিপোর্ট। 16 সেপ্টেম্বর পর্যন্ত সিটিসেলের কার্যক্রম পরিচালনায় বাধা না দিতে 22 আগস্ট আদেশ দেন হাইকোর্ট। এই আদেশ স্থগিত চেয়ে 24 আগস্ট বিটিআরসির আবেদন করলে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি। আবেদনটি নিষ্পত্তি করে অর্থ পরিশোধের বিষয়ে সিটিসেলের প্রতি নির্দেশনা দেন আপিল বিভাগ। উইদিন এ মান্থ বিটিআরসি যে পাওনা তার 2/3 সিটিসেলকে দিতে হবে, আর 1/3 বাকি 1/3 2 মান্থের মধ্যে দিতে হবে।